সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চিতে। গণনা যা বলছে তার অর্থ হল এই কন্যা অতিশয় কুলক্ষণা, প্রিয়জনের অনিষ্টকারিণী। একে বর্জন করুন মহারাজ। কোন প্রিয়জনের অধিক অনিষ্ট হওয়ার সম্ভাবনা আছে? পিতা মাতা সকলেরই, মানে মঙ্গল সপ্তমে ও শনি অষ্টমে থাকার ফলে পিতৃস্থানে ক্ষতির সম্ভাবনা আছে। তার অর্থ হল অশুভ কিছু একটা হওয়ার, মানে মহারাজ আপনি একে বর্জন করুন। এ সাক্ষাৎ বেশ কন্যা। মির্চির বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী বিষকন্যা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30 মার্চ 1899, মৃত্যু 1970 সালের 22 সেপ্টেম্বর। বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প, চিত্রনাট্য, অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস। নিজের ঐতিহাসিক রচনা সম্বন্ধে শরদিন্দু লিখেছেন, আমি বাঙালিকে তাহার প্রাচীন ট্রেডিশনের সঙ্গে পরিচয় করাইয়া দিবার চেষ্টা করিয়াছি। বাঙালি যতদিন না নিজের বংশগরিমার কথা জানিতে পারিবে, ততদিন তাহার চরিত্র গঠিত হইবে না, ততদিন তাহার কোনো আশা নাই। যে জাতির ইতিহাস নাই, তাহার ভবিষ্যৎ নাই। বিষকন্যা গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় 1940 সালে। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস 6ষ্ঠ খণ্ড থেকে। প্রধান চরিত্রে উল্কা, মহারাজ সেনজিৎ, মহারাজ চণ্ড এবং শিব মিশ্র। গল্পের রেডিও রূপান্তর গোধূলি। গল্প পাঠে মীর। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে বিষকন্যা। 24 শতাব্দী আগের কথা। বৃদ্ধ তথাগত নির্বাণ লাভ করেছেন প্রায় 100 বছর আগে। উত্তর ভারতের 4টি রাজ্য, কাশী, কোশল, লিচ্ছবি ও মগধ, 4 রাজ্যের মধ্যে সম্পর্ক একেবারে সাপে নেউলের মতো। পাটলিপুত্রের সিংহাসনে শিশুনাগ বংশের রাজত্ব চলছে। ইতিহাস সেসবের সন্ধান রেখেছে, কিন্তু সেই সময় কিছু মানুষের জীবন সূত্র যেভাবে জটিল হয়ে উঠেছিল, ইতিহাস তার রাখেনি কোনো সন্ধান। শিশুনাগ বংশের মহারাজ চণ্ড তখন সিংহাসনে। মহিষের মতো আকৃতি, রাক্ষসের মতো প্রকৃতি তাঁর। একদিন রাজ অবরোধে এক দাসী একটি কন্যা সন্তানের জন্ম দেন। মহারাজ চণ্ডই তাঁর পিতা। সভা পণ্ডিত সেই নবজাতক কন্যাটির কোষ্ঠী তৈরি করছিলেন। পণ্ডিতের মুখে কন্যার ভবিষ্যৎ শুনে মহারাজ চণ্ডের মুখে মেঘ ঘনিয়ে এলো।
মহারাজ চণ্ডের সামনে অশুভ শব্দটি উচ্চারণ করাও পাপ। সেখানে তিনি এই কন্যাকে বিষ কন্যা আখ্যা দিয়েছেন। রাজপণ্ডিত প্রমাদ গুনলেন। সভা বিদূষক বটুক ভট্ট সিংহাসনের পাশে বসেছিল। উচ্চতায় খাটো, মাথা আয়তনে শরীরের চেয়ে বড়, আর কণ্ঠস্বর এতটাই কর্কশ আর তীক্ষ্ণ যে শুনলে মনে হয় কানের পর্দা ভেদ করে চলে যাবে। পণ্ডিতের দুরবস্থা দেখে সে হেসে বলল, বিষ কন্যা, তবে তো ভালোই হয়েছে মহারাজ। এই দাসী কন্যাকে সযত্নে পালন করুন। এই কন্যা যখন যুবতী হবে তাকে নগরে নর্তকী করে দিন। দেখবেন আপনার দুষ্ট প্রজারা অচিরেই যম মন্দিরে প্রস্থান করবে। বটুক ভট্টকে রাজার সব পারিষদেরাই ভালোবাসত। বহুবার সে বিপন্ন সভাসদদের মহারাজ চণ্ডের রোষ থেকে উদ্ধার করেছে। তার কথা শুনে মহারাজ চণ্ড বাঁ হাতে বটুকের চুলের মুঠি ধরে তাকে শূন্যে তুলে ধরলেন। মাছ যেমন বড়শির মাথায় গেঁথে যায়, বটুক অনেকটা সেরকম ভাবে ঝুলতে লাগলো। বটু, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। বটুক ভট্ট সঙ্গে সঙ্গে দীর্ঘ জীব বের করল। রাজা হেসে উঠলেন। বটুক, তারপর তাকে নামিয়ে দিলেন মাটিতে। পণ্ডিতের ফাঁড়া কেটে গেল। রাজা পান পাত্রে চুমুক দিয়ে বললেন, এখন এই বিষ কন্যাকে নিয়ে কি করা যায়? এক সভাসদ বলল, মহারাজ, এর জন্য শিবমিশ্রের মতোই ব্যবস্থা করুন। রাজ্যের সমস্ত অনিষ্ট দূর হোক। শিবমিশ্রের নাম শুনে চণ্ডের রক্তিম চোখে যেন এক নিষ্ঠুর হাসি নেচে উঠল, যেন তিনি ভীষণ গর্বিত তার নিষ্ঠুরতার কথা মনে করে। জিজ্ঞেস করলেন, তা মহাসচিব শিবমিশ্র মহাশয় এখন কি করছেন? কেউ বলতে পারে? আগে মহারাজ, এই মাত্র দেখে এসেছি তিনি শ্মশান ভূমিতে রয়েছেন। তার গলাটুকু শুধু দেখা যাচ্ছে, শরীরের বাকি অংশ মাটিতে পোঁতা রয়েছে। তিনি তাকিয়ে রয়েছেন, বোধহয় মন দিয়ে শ্মশানের শোভা নিরীক্ষণ করছেন। ব্রাহ্মণ ভোজন করাবো বলে আমি কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, কিন্তু দেখলাম মিষ্টিতে তার বিশেষ আগ্রহ নেই মহারাজ। ভালো ভালো, আজ রাতে শেয়ালের দল তার মুন্ডু ছিঁড়ে খাবে। শিবমিশ্র আমার আদেশের প্রতিবাদ করেছিল, তাই আজ তাকে শেয়াল ছিঁড়ে খাবে। আমার কথা অমান্য করলে কি হয় সেটা সবাই মনে রেখো। সভা স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো বাক্য উচ্চারণ করতে সাহস পেল না। রাজা সভা জ্যোতিষীকে বললেন, পণ্ডিতরাজ, আপনার কথা মতো রাজ্যের কল্যাণের জন্য এই কন্যা বর্জিত হোক। কন্যা আর কন্যার মাতাকে আজ রাতেই শ্মশানে পুঁতে দেবে, তাহলেই বিপদ কেটে যাবে। তো কে? রাজপণ্ডিত মহারাজের মুখে এই নৃশংসতার কথা শুনে শিউরে উঠে বললেন, মহারাজ, এতটা নিষ্ঠুরতা নিষ্প্রয়োজন। কন্যাকে ভাগীরথীর জলে বিসর্জন করুন, কিন্তু কন্যার মাতা নিরপরাধ, তাকে। নিরপরাধ? সে এরকম কন্যার জন্ম দেয় কি করে? যাক, আপনার এই বিষয়ে আর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। যান, এখান থেকে যান। যা করার আমি নিজে হাতে করব। এই কথা বলে মহারাজ সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। যার দুর্দম দানব প্রকৃতি মর্তলোকের কোনো বস্তুকে ভয় পেত না, নিজের বিপদের আশঙ্কা তাকে এতটাই অমানসিক নিষ্ঠুরতায় জ্ঞানশূন্য করে তুলেছিল যে নিজের সদ্যজাত সন্তানের প্রতি তার মনে বিন্দু মাত্র মমতার অবকাশ ছিল না। পাটলিপুত্র নগরকে ঘিরে রয়েছে 64টি দরজা, যার মধ্যে 10টা প্রধান। বাকিগুলোর অধিকাংশই
গুপ্তপথ। এই গুপ্তপথের একটা রাজপ্রাসাদ সংলগ্ন। রাজা বা রাজপরিবারের কেউ চাইলে এই পথে নগরের বাইরে যেতে পারেন। তালগাছের কাণ্ড দিয়ে একখানা শীর্ণ সেতু ছিল, যার সাহায্যে পরিখা পার করতে হয়। পরিখার ওপারে কিছু দূর গেলেই শুরু হয় পাটলিপুত্রের মহাশ্মশান। ধুধু বালি, কোথাও কোনো সবুজের চিহ্ন নেই। বালির ওপর অগণিত লোহার শুল পোঁতা আছে। শুলের গায়ে কোথাও বিভৎস উলঙ্গ মানুষের দেহ গাঁথা রয়েছে, কোথাও বা নরকঙ্কাল শুকিয়ে জমে আছে শুলের মাথায়। সেই রাতে আকাশে সপ্তমীর চাঁদ উঠেছিল আংশিক হয়ে। অস্পষ্ট আলো শ্মশানের বিস্তীর্ণ বালির ওপর পড়েছিল যেন সাদা কুয়াশার স্তর। রাতের প্রথম প্রহর। শ্মশান ভূমিতে যেন প্রেত লোকের অশরীরী উৎসব শুরু হয়ে গেছে। এমন সময় দেখা গেল রাজপ্রাসাদের গুপ্ত দরজার দিক থেকে কে যেন ধীরে ধীরে শ্মশানের দিকে হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে খানিকটা স্পষ্ট হচ্ছে তার অবয়ব। এক নারী, তার এক হাতে লোহার শাবল, অন্য হাত বুকের কাছে আঁকড়ে রয়েছে একটা ছোট কাপড়ের খণ্ড। ক্ষীণ চাঁদের আলোয় অস্পষ্ট সেই নারীর মুখ। অত্যন্ত কষ্টে সে চলেছে জরাজীর্ণ বৃদ্ধার মতো, আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে, ভীত ত্রস্ত হয়ে পেছনে ফিরে তাকাচ্ছে, আবার এগিয়ে চলেছে। শ্মশানের সীমান্তে এসে সে আর পেরে উঠল না, পড়ে গেল মাটিতে। তার কণ্ঠ থেকে একটা কাতর আর্তস্বর বেরিয়ে এলো, আর সেই সঙ্গে তার বুকের কাছে আঁকড়ে থাকা কাপড়ের খণ্ডটার ভেতর থেকেও ক্ষীণ কান্নার শব্দ ভেসে এলো। কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর সেই নারী আবার উঠে পড়ল, আবার হাঁটতে শুরু করল। ধীরে ধীরে শ্মশানের সামনে এসে পৌঁছল সে। চোখ তুলে তাকিয়ে সে দেখল তার সামনে একটা লোহার শুল পোঁতা রয়েছে। শুলের মাথায় বিকট ভঙ্গিমায় এক নরমূর্তি গাঁথা রয়েছে, আর শুলের নিচে রয়েছে দুটো শেয়াল। তাদের ক্ষুধার্ত চোখ জ্বলজ্বল করছে চাঁদের আলোয়, তাকিয়ে রয়েছে ওপরের দিকে, অপেক্ষা করছে তাদের খাদ্যের জন্য। সেই নারী চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু কিছুটা এগিয়েই পড়ে গেল বালির ওপর। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল তার। ভয়ার্ত দৃষ্টিতে সে চারপাশটা দেখল। বুকের কাছে আঁকড়ে থাকা কাপড়ের খণ্ডটা পড়ে গেছিল মাটিতে। সেদিকে চোখ পড়তেই সে উন্মাদের মতো শাবল দিয়ে বালি খুঁড়ে একটা ছোট গর্ত তৈরি করল। তারপর সেই কাপড়ের খণ্ডটা তুলে নিয়ে গর্তে ফেলে দিল। অমনি ক্ষীণ কান্নার শব্দ শোনা গেল। সেই কান্না শুনে নারীটি দু হাতে নিজের কান চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। তারপর বালি দিয়ে গর্তটা ভরতে লাগলো। একটু একটু করে চাপা পড়ে যাচ্ছে কাপড়ের খণ্ডটা, চাপা পড়ে যাচ্ছে সেই ক্ষীণ কান্না। কিন্তু না, নারীটি তা করতে পারল না। বালি সরিয়ে দু হাতে কাপড়ের খণ্ডটা চেপে ধরল নিজের বুকে। কখনো কখনো এরকম পরিস্থিতি আসে যখন মৃত্যুকে বরণ করার জন্য ছুটে যায় জীবন, মানব জীবন।
নারীটি আবার ছুটতে শুরু করলো, এক হাতে শাবল, অন্য হাতে কাপড়ের খণ্ড। হঠাৎ করে তার কানে এলো একটা কণ্ঠস্বর। মানুষের কণ্ঠস্বর। সে থমকে দাঁড়ালো, তাকিয়ে দেখল সামনে চাঁদের আলো পড়ছে সাদা বালির ওপর। সেখানে একদল শেয়াল এক অদৃশ্য কেন্দ্রের চারদিকে গোল হয়ে রয়েছে, আর ওখান থেকেই ভেসে আসছে মানুষের কণ্ঠস্বর। যেই কণ্ঠস্বরের গর্জন মাঝে মাঝে ফুঁসে উঠছে, অমনি শেয়ালের দল কিছুটা পিছু হটে যাচ্ছে। নারীটি সেই দিকে এগোতেই শেয়ালের দল দূরে সরে গেল। নারীটি দেখল মাটির উপর শুধু একটা দেহহীন মাথা বেরিয়ে রয়েছে। মাথার দুপাশ দিয়ে ঝরছে রক্ত, চোখে উন্মত্ত দৃষ্টি, তাকিয়ে আছে নারীর দিকে। এই ভয়াবহ দৃশ্য দেখে নারীটি অস্ফুট চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। দেহহীন মাথাটি বিকৃত স্বরে বলল, তুমি প্রেত, পিশাচ, নিশাচর যেই হও, আমাকে উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। কে তুমি? কে? ভয় নেই, আমি মানুষ। আমার দেহ মাটিতে পোঁতা আছে। আমাকে আমাকে দয়া করে উদ্ধার করো, উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। নারী তখন আরো খানিকটা কাছে এসে ভালো করে দেখল সেই মুখ। তারপর অস্ফুট স্বরে বলল, মন্ত্রী শিব মিশ্র। তারপর শাবল দিয়ে প্রাণপণে মাটি খুঁড়তে লাগলো। শিব মিশ্র ধীরে ধীরে বেরিয়ে এলেন গর্ত থেকে। দুহাতে ভর দিয়ে উঠে বসলেন ধীরে ধীরে। এদিকে সেই নারীর ক্ষীণ অবসন্ন দেহ ততক্ষণে লুটিয়ে পড়েছে মাটিতে। শিব মিশ্র তার রক্তশূন্য ধূসর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হতভাগিনী, তুমি কোন অপরাধে এই গভীর রাতে মহাশ্মশানে এসেছ? আমি রাজপুরের দাসী। আমার নাম মরিকা। বুঝতে পেরেছি। তা তুমি কবে এই সন্তানের জন্ম দিলে? আজ সকালে। হায় রে হতভাগিনী, কিন্তু তুমি এই শ্মশানে কেন? হ্যাঁ, মহারাজের সন্তান গর্ভে ধারণ করা বুঝি এত অপরাধ? স্বভাব পণ্ডিত গণনা করে বলেছেন আমার কন্যার রাজ্যের অনিষ্ট করবে। আমার কন্যা নাকি বিষকন্যা। বিষকন্যা? দেখি 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 না, বিষকন্যা, বিষকন্যা। শিব মিশ্র দুহাতে তুলে নিলেন সদ্যজাতকে। তিনি কন্যাকে কোলে নিয়ে চুল্লির কাছে পৌঁছলেন। চুল্লিতে তখনও ধিকি ধিকি আগুন জ্বলছে। একটা আধপোড়া কাঠ ছুঁড়ে দিলেন চুল্লিতে। আগুনের শিখা তীব্র হয়ে জ্বলে উঠল। শ্মশানের চুল্লির সেই আগুন আলোয় শিব মিশ্র পরীক্ষা করে দেখতে লাগলেন সদ্যজাত কন্যাকে। আর এই পরীক্ষা করতে করতে তার মুখে একটা পৈশাচিক হাসি দেখা দিল। তিনি মরিকার কাছে গিয়ে বললেন, বিষকন্যা, বিষকন্যাই বটে। শোনো, তুমি তোমার কন্যা আমাকে দান করো, আমি ওকে পালন করি। কেউ জানবে না, কেউ জানবে না। তুমি ফিরে গিয়ে বলো যে তুমি তোমার কন্যাকে নষ্ট করে দিয়েছ। আমি এক্ষুনি ওকে নিয়ে গঙ্গার ওপারে লিচ্ছবি দেশে পালাবো। তারপর মরিকা কোনো উত্তর দিল না। শিব মিশ্র নিচু হয়ে তার মুখ দেখলেন, নাড়ি দেখলেন,
কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেন। দু হাতে শিশুকে বুকে চেপে ধরে উদ্দীপ্ত চোখে তাকালেন সামনে। দূরে অস্পষ্ট দেখা যাচ্ছে রাজপ্রাসাদ। তারপর বললেন, এই ভালো। এই সময় রাতের অন্ধকার ভেদ করে আকাশের নিকষে আগুনের রেখার মতো রক্তবর্ণ এক উল্কা রাজপ্রাসাদের মাথার উপর জ্বলে উঠল। তারপর মিলিয়ে গেল ধীরে ধীরে। সেই আলোয় শিশুটির মুখের দিকে তাকিয়ে শিবমিশ্র বললেন, এই নিয়তির ইঙ্গিত, তোমার নাম রাখলাম উল্কা। তারপর জাহ্নবীর তীর ধরে শিবমিশ্র হাঁটতে শুরু করলেন, কিন্তু পাটলিপুত্রের দিকে নয়, তার বিপরীত দিকে। মরিকার প্রাণহীন দেহ পড়ে রইল মহাশ্মশানে। যে শিয়ালের দল সরে গেছিল তার আগমনে, তারাই আবার চারদিক থেকে ফিরে এলো। এরপর কেটে গেছে 16 বছর। অত্যাচারী মহারাজ চণ্ডকে বিদায় জানিয়েছে জনতা। রাজার অত্যাচার সহ্য করতে না পেরে জনতা একদিন রাজপ্রাসাদে ঢুকে সিংহাসন থেকে তাকে টেনে নামিয়ে আনে নিচে। তারপর মহারাজ চণ্ডের হাত পা কেটে বেঁধে রাখে শিকল দিয়ে। একেবারে মৃত্যুর চেয়ে এভাবে তিলে তিলে চণ্ডকে মারার সিদ্ধান্ত নিয়ে মগধবাসী নির্বাচন করে তাদের নতুন রাজাকে। শিশুনাগ বংশের দূর সম্পর্কিত সৌম্যকান্তি এক যুবক, নাম সেনজিৎ। শিকার আর সুরাপান করে দিব্যি জীবন অতিবাহিত করছিল। রাজা হওয়ার কোনো আকাঙ্ক্ষা তার দুঃস্বপ্নেও ছিল না। সকলে মিলে তাকে বসিয়ে দিল মগধের সিংহাসনে। সেনজিৎ নিরহংকার, সরল, কৌতুকপ্রিয় যুবক। নারী ছাড়া জগতে তার আর কোনো শত্রু ছিল না, তাই সমস্ত মগধবাসী তাকে ভালোবাসত। সিংহাসনে বসে মহারাজ সেনজিৎ প্রথমেই ঘোষণা করল, যদি প্রয়োজন পড়ে তাহলে যুদ্ধ করব, কিন্তু আমাকে রাজ্য শাসন বা বংশ রক্ষা করতে বলো না। হলো তাই। কয়েকজন বিচক্ষণ মন্ত্রী রাজ্যের ভার নিলেন। অন্যদিকে মহারাজ সেনজিৎ শিকার করে আর বটুক ভট্টের সঙ্গে হাস্য কৌতুক করে দিন কাটাতে লাগল। পার্শ্ববর্তী রাজ্যগুলো যুদ্ধ করতে খুব একটা উৎসুক ছিল না, ফলে মোটের ওপর শান্তিতেই দিন কাটাচ্ছিল মগধ। কিন্তু ভেতরে ভেতরে ঘটছিল অনেক কিছুই। তবে মগধে নয়, পাশের রাজ্য বৈশালীতে। বাইরে মিত্রতার মুখোশের আড়ালে চলছিল ষড়যন্ত্র, গোপনে মগধের বিরুদ্ধে। মন্ত্রী শিবমিশ্রকে বৈশালীবাসী গ্রহণ করেছিল সাদরে। লিচ্ছবিদেশে রাজা নেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত। রাজার পরিবর্তে নির্বাচিত নায়ক রাজ্য শাসন করে। শিবমিশ্রের কাহিনী শুনে তারা তাঁকে সসম্মানে সচিব হিসেবে নিযুক্ত করল। দিনে দিনে বৈশালীতে শিবমিশ্রর প্রতিপত্তি বাড়ছে। ওদিকে তাঁর বাড়িতে বড় হয়ে উঠছে এক বিষকন্যা, চণ্ড ও মরিকার কন্যা উল্কা, যাকে তিনি সেই রাতে শ্মশান থেকে নিয়ে এসেছিলেন, যার চরিত্রের সঙ্গে একমাত্র আগুনেরই তুলনা চলে। উল্কা, তার বয়স যত বাড়তে লাগল, জ্বলন্ত বহ্নির মতো রূপের সঙ্গে তার দুর্জয় স্বভাবও পরিস্ফুট হয়ে উঠতে লাগল। শিবমিশ্র তাকে সব রকমের শিক্ষা দিলেন, কিন্তু তার চরিত্রের উগ্রতা প্রশমিত করার চেষ্টা করলেন না। বরং শিবমিশ্র মনে মনে বললেন, শিশু নাগ বংশের এই বিষ কাঁটা দিয়ে শিশু নাগ বংশের আমি উচ্ছেদ করব। এরপর কেটে গেল আরো কয়েকটি বছর। তীক্ষ্ণ মেধাবী উল্কা শিখল সবই, ধনুর্বিদ্যা, অসিবিদ্যা। শুধু শিখল না, কিভাবে নিজের উদ্দাম প্রকৃতিকে সংযত করতে হয়।
যেদিন উল্কা 16 বছর পূর্ণ করল, সেদিন শিবমিশ্র তাকে তার জীবনের কথা বললেন। কি তার প্রকৃত পরিচয় বর্ণনা করলেন সব। তারপর বললেন, প্রতিহিংসা সাধনের জন্য তোমায় 16 বছর ধরে পালন করেছে। আর চণ্ড নেই, কিন্তু শিশু নাগ বংশ এখনো মগধের সিংহাসনে বিরাজ করছে। সময় উপস্থিত তোমার মাতা মরিকার পালক পিতা শিব মিশ্রের প্রতি অত্যাচারে তুমি প্রতিশোধ নাও। উল্কা জিজ্ঞেস করল, কি করতে হবে? শিশু নাগ বংশকে উচ্ছেদ করতে হবে। উপায় বলে দিন। মন দিয়ে শোনো, তোমাকে আমি আগেই বলেছি না, তুমি 20 কন্যা। তোমার এই অসামান্য রূপ পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হবে, ঠিক পতঙ্গ যেমন আগুনের শিখার দিকে আকৃষ্ট হয়। তুমি যে পুরুষকে বিবাহ করবে তার মৃত্যু নিশ্চিত। বর্তমানে মগধের সঙ্গে লিচ্ছবি দেশের মিত্রভাব চলছে। এ সময় অকারণে যুদ্ধ ঘোষণা করা বুদ্ধিমানের কাজ নয়। বর্তমান রাজা সেনজিৎ যুবক, শুনেছি রাজকাজে তার একেবারে আগ্রহ নেই। তোমাকে সর্বপ্রথম এই রাজাকে অপসারিত করতে হবে। কি পারবে? উল্কা হাসল। তার ঠোঁটে বিনাশের হাসি ঝলসে উঠল। আর তা দেখে শিবমিশ্রের মনে আর কোনো সংশয় রইল না। তিনি আবার বলতে শুরু করলেন, মগধে কিছুদিন যাবৎ কোনো বৈশালীর প্রতিনিধি নেই, কিন্তু মিত্র রাজ্য হিসেবে প্রতিনিধি থাকবে, এটাই রীতি। তুমি বৈশালীর প্রতিনিধি হয়ে মগধে যাবে। রাজসভায় রাজার সান্নিধ্যে থাকার ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। এরপর সুযোগ বুঝে ভালো ভালো, কিন্তু আমি নারী, এই জন্য কোনো বাধা হবে না তো? না, পাটলিপুত্রে নারী পুরুষের কোনো প্রভেদ নেই। কবে যেতে হবে? আগামীকাল তোমার যাবার ব্যবস্থা করা হয়েছে। তোমার সঙ্গে 10 জন পুরুষ পার্শ্বচর থাকবে। তুমি তোমার ইচ্ছে মতো সখী বা পরিচারিকা নিয়ে যেতে পারো। উল্কা শিবমিশ্রের সামনে এসে দাঁড়াল। তারপর অকম্পিত স্বরে বলল, পিতা, যে অভিশাপ আমি মাথায় নিয়ে জন্মেছি, যে অভিশাপের জন্য আমার মাকে নিষ্ঠুরভাবে মরতে হয়েছে, সে সব কিছুর প্রতিশোধ আমি নেব। আপনার উপর অত্যাচারেরও প্রতিশোধ আমি নেব। আশীর্বাদ করুন। শিবমিশ্রের কণ্ঠ খানিক কেঁপে উঠল। তিনি গম্ভীর স্বরে বললেন, কন্যা, আমি আশীর্বাদ করছি তোমার মনস্কামনা পূর্ণ হোক। পাটলিপুত্রের উপকণ্ঠে রয়েছে গহন বন। উল্কা এই গহন অরণ্যের মধ্যে দিয়ে ঘোড়ার পিঠে চলেছে, একা। তার সঙ্গীদের সে রাজপথ দিয়ে পাঠিয়ে নিজে একা এই বনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরুষ রক্ষীরা খানিক আপত্তি করেছিল, কিন্তু উল্কা তীব্র আপত্তি জানিয়ে আদেশ দিয়েছিল, আমি আত্মরক্ষা করতে সমর্থ। তোমরা নগর তোরণে পৌঁছে আমার জন্য প্রতীক্ষা করবে। আমি একটু চিন্তা করতে চাই, একা। পাটলিপুত্রের দুর্গ তোরণের সামনে উল্কা যখন পৌঁছল, তখন বেলা 2 প্রহর। তোরণে কোনো প্রহরী নেই, শুধু উল্কার সহচরেরা অপেক্ষা করছে তার জন্য। উল্কা তোরণের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো। একবার দূরে উত্তর দিকে শ্মশান ভূমির দিকে তাকালো, তারপর প্রবেশ করল। কিন্তু তোরণ পেরিয়ে কয়েক পা যেতে না যেতেই আবার সে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ পাশ থেকে কে যেন বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল,
রুগ্ন প্রার্থনা শুনে উল্কা ঘোড়ার মুখ ঘোরালো। দেখল প্রাচীরের গায়ে একটা লোহার বলয়, সেখান থেকে ঝুলছে একটা মোটা শিকল। শিকলের প্রান্তে বাঁধা আছে একটি প্রাণী, যাকে দেখতে মানুষের মতো হলেও রূপ বিভৎস। তার হাতের তালু নেই, পায়ের নিচের অংশ জঙ্ঘা থেকে বিচ্ছিন্ন, মাথার জটার ভারে মুখ প্রায় দেখাই যায় না। সূর্যের তীব্র তাপে লোহার শিকল উত্তপ্ত। তার মধ্যে আটকে থাকা মানুষটা কাছের জলকুণ্ডের দিকে তাকিয়ে মাঝে মাঝে চিৎকার করছে, চল চল। উল্কা উদাসীন ভাবে সেদিকে তাকিয়ে রইল। তার মনে করুণার কোনো উদ্রেক হল না। সে শুধু ভাবল, এই মগধবাসীরা তো নিষ্ঠুরতায় বেশ নিপুণ। শিকলে বাঁধা মানুষটি উল্কাকে দেখতে পেয়ে রক্তবর্ণ চোখে বন্য জন্তুর মতো গর্জন করে উঠল, চল জল দাও। উল্কা একজন সহচরকে ইঙ্গিত করল। সে জলকুণ্ড থেকে জল এনে তাকে দিল। উত্তপ্ত মরুভূমির মতো মানুষটি জল শুষে নিল। কিছুক্ষণ পর উল্কা জিজ্ঞেস করল, কোন অপরাধে তোমার এরকম শাস্তি হয়েছে? গত 3 বছর ধরে বন্দী বিদ্রুপকারী নাগরিকদের কাছ থেকে এই একই প্রশ্ন শুনে আসছে। সে কোনো উত্তর দিল না। হিংস্র দৃষ্টিতে উল্কার দিকে তাকালো। উল্কা আবার জিজ্ঞেস করল, কে তোমার এরকম অবস্থা করেছে? শিশুনাগ বংশের রাজা? সাপদের মতো তীক্ষ্ণ দাঁত বের করে বন্দী তাকালো। তার ভঙ্গি দেখে মনে হলো একবার ছাড়া পেলে সে উল্কাকে 2 হাতে পিষে মেরে ফেলবে। উল্কা যে এইমাত্র তাকে জল দিয়েছে, সেজন্য কৃতজ্ঞতার লেশমাত্র নেই। বন্দী বিকৃত মুখে বলল, পথের কুকুর সব, দূর এখান থেকে। লজ্জা নেই? একদিন আমি তোদের পায়ের তলায় পিষ্ট করেছি, আবার যেদিন এই শিকল ছিঁড়বো সেদিন আবার পায়ের তলায় পিষবো। পালা এখন, আমার সামনে থেকে দূরে যা। উল্কার চোখের দৃষ্টি হঠাৎ করে তীব্র হয়ে উঠল। সে ঝুঁকে জিজ্ঞেস করল, কে তুমি? তোমার নাম কি? কে আমি তুই জানিস না? মিথ্যেবাদী, আমাকে কে না জানে? আমি তোর প্রভু মহারাজ চণ্ড, তোর অধীশ্বর, বুঝলি? আমি মগধের ন্যায্য অধিপতি মহারাজ চণ্ড। উল্কা কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেছে। তার শরীর কাঁপছে থরথর করে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। কোন রকমে আত্মসংবরণ করে সহচরদের দিকে তাকিয়ে বলল, তোমরা ওই গাছের নিচে প্রতীক্ষা করো, আমি আসছি। সহচরেরা চলে গেলে উল্কা ঘোড়ার পিঠ থেকে নামল। আস্তে আস্তে এগিয়ে এলো বন্দির দিকে। পাথরের চাতালের উপর উঠে মন দিয়ে বন্দির মুখ নিরীক্ষণ করতে করতে বলল, তুমি আগের রাজা চণ্ড? আগের নয়, আমি রাজা। আমি যতদিন আছি মগধে অন্য কোন রাজা নেই। তোমাকে তবে প্রজারা হত্যা করেনি? আমাকে হত্যা করতে পারে এত শক্তি কার? মরিকা নামে এক দাসীর কথা আপনার মনে পড়ে? চণ্ডের জীবনে শত শত মরিকা খেলার পুতুলের মতো যাতায়াত করেছে। আলাদা করে দাসী মরিকার কথা তার মনে পড়ল না। উল্কা আবার জিজ্ঞেস করল, মরিকার এক বিষকন্যা জন্মেছিল, মনে পড়ে? এবার চণ্ডের চোখে স্মৃতির আলো ফুটল। সে হিংস্র হাসিতে দাঁত বের করে বলল, মনে পড়ে সেই বিষকন্যাকে তো
আমি নিজে শ্মশানে পুঁতে দিয়েছিলাম। শিব মিশ্রকেও শ্মশানের শেয়াল খেয়েছিল। সেই বিষকন্যা মরেনি, শিব মিশ্রকেও শ্মশানের শেয়াল মেরে ফেলেনি। মহারাজ নিজের কন্যাকে চিনতে পারছেন না? চণ্ড চমকে উঠে তাকালো। উল্কা তার কানের কাছে গিয়ে বলল, আমি সেই বিষকন্যা। মহারাজ, শিশুনাগ বংশের চিরন্তন রীতি মনে আছে কি? এ বংশের রক্ত জ্বর দেহে আছে, সেই পিতাকে হত্যা করবে। তাই আমিও এসেছি এই প্রথা পালন করতে। চণ্ড কোনো কথা বলার সুযোগ পেলেন না। ফনা তুলে সাপ যেমন বিদ্যুৎ বেগে আক্রমণ করে, তেমনি উল্কার ছুরি চণ্ডের গলায় প্রবেশ করল। চণ্ডের প্রকাণ্ড দেহ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তিনি যেন কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দের বদলে বেরিয়ে এলো রক্ত, গাঢ় রক্ত। খানিক পরে মহারাজ চণ্ডের দেহ স্থির হল। উল্কা ধীরে ধীরে নিজের ঘোড়ায় উঠল। পেছনে ফিরে আর তাকালো না। তার ছুরি চণ্ডের গলায় গেঁথে রইল। নির্জন তোরণের পাশে মধ্যাহ্ন রোদে 16 বছর পুরনো নাটকের শেষ অঙ্ক যে দ্রুত অভিনয় হয়ে গেল, পাটলিপুত্রের কেউই তা জানতে পারল না। এইভাবে পিতার রক্তে দুহাত ভরিয়ে মগধের অভ্যন্তরে প্রবেশ করল মগধের বিষকন্যা। মগধের রাজপ্রাসাদের মন্ত্রণা কক্ষে রয়েছেন মহারাজ সেনজিৎ। তিনি বিবাহ করেননি, বা বলা ভালো, বিবাহে তাঁর তীব্র অনীহা, তীব্র আপত্তি। অলস দ্বীপ্রহরে চলছে অক্ষক্রীড়া, মানে পাঞ্জা, রাজা ও বিদূষক বটুক ভট্টের মধ্যে। কিছুক্ষণ খেলা চলার পরে মহারাজ চঞ্চল হয়ে উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, বসন্ত উৎসবের আর কতদিন বাকি? বটুক ভট্ট বলে উঠল, মহারাজ, মদনের সঙ্গে যার মৌখিক পরিচয় পর্যন্ত নেই, সে বসন্ত উৎসবের খবর জেনে কি করবে মহারাজ? বেলফল পাকলো কিনা তা জেনে অন্যের কি লাভ? মহারাজ হাসলেন। হাসলে তাকে বড় সুন্দর দেখায়। তার তরুণ মুখে সদা স্ফূর্ত হাসি যেন তার অন্তরের সরলতারই প্রতীক। তিনি বললেন, বটুক, তুমি আমাকে কাক বললে না কোকিল বললে? ধৃষ্টতা মাফ করবেন মহারাজ, আপনি নিজেকে যা ভাববেন তাই। তাহলে আমি কোকিলই হলাম। কোকিল বড়ই ভালো। দোষের মধ্যে একটাই যে সে কাকের বাসায় ডিম পারে। এ বিষয়ে কোকিল আমাদের মহারাজের চেয়ে শ্রেষ্ঠ। কোকিল তো তবু অন্যের গৃহে বংশরক্ষা করে, আমাদের মহারাজ তো সে বিষয়ে একেবারেই উদাসীন। মহারাজের মুখ সামান্য বিষণ্ণ হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, দেখো বটুক, তোমাকে একটা গোপন কথা বলি। নারী জাতিকে আমি বড় ভয় পাই। এই জন্যই বসন্ত উৎসবের সময় আমার প্রাণে আতঙ্ক উপস্থিত হয়। নারী জাতি এই সময়টায় অত্যন্ত দুর্দমনীয় হয়ে ওঠে। মহারাজ, সত্য বলুন দেখি, এটাই কি কারণ, নাকি অন্য কোনো বিশেষ কারণও আছে? দেখো, আমার মনে হয় এই নারীরাই পুরুষের সুখ স্বাচ্ছন্দ্য বিনাশের কারণ। ভেবে দেখো, রামচন্দ্রের কথা, কুরু পাণ্ডবের কাহিনী। কিন্তু মহারাজ, বংশধর শিশুনাগ বংশের বংশধরের কথা চিন্তা করতে তোমার ভয় করে না? শুনেছি এ বংশে আর কেউ বেঁচে নেই। আমার ইচ্ছে, আমার মৃত্যুর সঙ্গেই যেন অভিশপ্ত বংশ শেষ হয়ে যায়। মন্ত্রণা কক্ষ হঠাৎ করেই যেন নীরব হয়ে গেল।
বিষাদের ছায়ায়। কেউ কোনো কথা বলতে পারল না। সেই বিষাদের ছায়া ভাঙল একটা শব্দে। প্রতিহার ভূমিতে ডঙ্কা বাজছে। মহারাজ অবাক হয়ে বললেন, এই সময় ডঙ্কা কেন? বটুক, দেখো তো কে এলো। বলো এখন আমি বিশ্রাম করছি, কাল সকালে দেখা করব। মহারাজ সাধারণত কোনো দর্শন প্রার্থীকে ফিরিয়ে দেন না, কিন্তু আজ এই আলোচনার পরে তার মনের প্রসন্নতা নষ্ট হয়ে গিয়েছিল। বটুক ভট্ট বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, বলা ভালো পালিয়ে এলো। তারপর মহারাজের পায়ের কাছে বসে হাঁপাতে লাগলো। বটুক, কি হলো? মহারাজ, মহারাজ দেখে এলুম, স্ত্রীলোক, মানে সাধারণ স্ত্রীলোক নয়, সাক্ষাৎ উর্বশী হতে পারে, কিন্তু পোশাকটি নারীর মতো নয়। বুকে তার লোহার জালির বর্ম। মহারাজ, নারী? আমার কাছে কি চায় সে? এই সময় প্রতিহারী এসে জানালো যে বৈশালী থেকে এক নারী রাজকাজে মহারাজের সঙ্গে দেখা করতে চায়। মহারাজ খানিক স্তম্ভিত হয়ে গেলেন। তারপর বললেন, নিয়ে এসো। মহারাজ সেনজিৎ দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। উল্কা প্রবেশ করতেই চোখাচোখি হল। উল্কার চোখে গোপন উৎকণ্ঠা, মহারাজের চোখে প্রচ্ছন্ন বিস্ময়। তারপর দুজনেই চোখ ফিরিয়ে নিলেন। সেনজিৎ মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি বৈশালী থেকে এসেছ, তোমার কি প্রয়োজন? আমি মহারাজ সেনজিতের দর্শন প্রার্থী, তার কাছেই আমার প্রয়োজনের কথা বলবো। আমি সেনজিৎ। মহারাজ, ক্ষমা করুন। উল্কা দু চোখের বিস্ময় নিয়ে এগিয়ে এলো মহারাজের দিকে। তাকে প্রণাম জানিয়ে তুলে দিল চিঠি, বৈশালীর রাজপ্রতিনিধি হওয়ার চিঠি। তারপর নতজানু হয়ে রইল মহারাজের কাছে। মহারাজ চিঠি পড়তে শুরু করলেন। এদিকে উল্কা মনে মনে ভাবল, ইনি মগধের মহাপরাক্রান্ত মহারাজ সেনজিৎ। এর সুকুমার দেহে বীরত্বের কোনো চিহ্নই নেই। একে পরাজিত করতে আর কতক্ষণই বা সময় লাগবে। চিঠি পড়া শেষ করে সেনজিৎ চোখ তুললেন। উল্কা তখনও নতজানু হয়ে তাঁর সামনে বসে আছে। তিনি বললেন, তুমি মিত্ররাজ্য লিচ্ছবির প্রতিনিধি। আসন গ্রহণ করো, কিন্তু বৈশালীর প্রজানায়কেরা যে একজন নারীকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, এ কিছু বিস্ময়কর। উল্কা আসন গ্রহণ করে মহারাজের দিকে তাকিয়ে সামান্য হাসল, কিন্তু কোনো উত্তর দেবার আগেই বটুক ভট্ট বলে উঠল, এতে বিস্ময়ের কি আছে মহারাজ? বৈশালীতে নিশ্চয়ই পুরুষের অভাব ঘটেছে, তাই তারা এই সুন্দরীকে পুরুষের বেশে সাজিয়ে এইখানে পাঠিয়েছে। মগধে পুরুষ প্রতিনিধির প্রয়োজন নেই বুঝেই তারা আমাকে পাঠিয়েছেন। মহারাজ, এই প্রাণীটি কি আপনার বাক প্রতিভু? সেনজিৎ উত্তক্তভাবে বটুক ভট্টের দিকে তাকালেন। তারপর বললেন, বটুক, চপলতা সংবরণ করো। কন্যা, তোমার নাম কি? মহারাজ, আমার নাম উল্কা। ভালো ভালো। উল্কা, তুমি আমাদের অতিথি। কাল থেকে সভায় অন্যান্য প্রতিনিধির সঙ্গে তুমিও আসন গ্রহণ করবে। মহারাজ, সভায় প্রতিদিন উপস্থিত থাকা কি আমার কর্তব্য? রাজসভার শিষ্টতা আমি তো কিছুই জানি না। রাজদূত হিসেবে এই আমার প্রথম কাজ। সভায় উপস্থিত থাকা না থাকা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি ইচ্ছে করলে নাই আসতে পারো, কিন্তু আজ আর কথা নয়। অনেক পথ অতিক্রম করে এসেছো, তুমিও তোমার সহচর সবাই ক্লান্ত। আজ বিশ্রাম নাও। কিন্তু তোমাদের বিশ্রাম ঘরের ব্যবস্থা তো কিছু হয়নি, আগে থেকে জানা ছিল না। সেক্ষেত্রে মহারাজ, বলছিলাম, অন্তঃপুর তো শূন্যই আছে, সেখানেই যদি অতিথিদের থাকার ব্যবস্থা করা হয় তাহলে নেহাত মন্দ হবে না মহারাজ। মহারাজ রুষ্ট মুখে তাকালেন,
কিন্তু উল্কার চোখে গোপনে বিদ্যুৎ খেলে গেল। সে মহারাজের দিকে মুখ তুলে বলল, মহারাজের অন্তঃপুর শূন্য? তবে কি মহারাজ অকৃতদার? অপ্রসন্ন মুখে সেনজিৎ চুপ করে রইলেন। উল্কা বলল, মহারাজ, আমরা সত্যিই ক্লান্ত। যদি আপনার খুব অসুবিধে না হয় তাহলে আজ আমরা এখানেই আশ্রয় নিতে পারি। আচ্ছা, তাই হোক। আপাতত অন্তঃপুরেই থাকো, আমি সেখানে যাই না। এই, কে আছো? এদের সুখ স্বাচ্ছন্দ্যের যেন কোনো ত্রুটি না হয়, সেদিকে খেয়াল রেখো। পরে আমি অন্য ব্যবস্থা করছি। উল্কা উঠে দাঁড়ালো। সে বেরিয়ে যাচ্ছিল, এমন সময় বটুক ভট্ট বলে উঠল, বলছিলাম কি, একখানা প্রশ্ন ছিল, করতে আজ্ঞা হয়? মানে, বৈশালীর নারীরা কি সবসময় এরকম অস্ত্রে সজ্জিত থাকে? মানে, এই যে লোহার বর্ম, এ কি তারা কখনোই ত্যাগ করেন না? উল্কা পেছন ঘুরে দাঁড়ালো। তারপর ক্ষিপ্র হাতে একটা তীর নিয়ে অব্যর্থ নিক্ষেপ করল বটুক ভট্টের মাথার জটায়। বটুক ভট্ট আর্তনাদ করে উঠল। উল্কা চপল চোখে একবার সেনজিতের দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল। তীর জটা থেকে বের করার জন্য বটুক টানাটানি শুরু করল। বটু, তোমার প্রগলভতার উপযুক্ত শাস্তি হয়েছে। কন্যার লক্ষ্য অব্যর্থ, তুমি আর ওর সঙ্গে রসিকতা করতে যেও না। বেশ কিছুদিন কেটে গেল। উল্কা সখী পরিজনদের নিয়ে অন্তঃপুরেই রয়েছে। সেও রাজপুরী ত্যাগ করতে চায় না। মহারাজ সেনজিৎও তাকে কিছু বলে না। রাজসভাতেও উল্কা কয়েকদিন নিজের আসনে গিয়ে বসল। তার অপরূপ রূপের আলোয় নিষ্প্রাণ রাজসভা যেন আলোকিত হয়ে উঠল। মহারাজ সেনজিৎ কিন্তু তার নিরুৎসাহ নিষ্পৃহতার মধ্যে অটল হয়ে রইলেন। উল্কাকে তিনি যথাযোগ্য মর্যাদা দিতেন বটে, কিন্তু ওইটুকুই, ওর চেয়ে বেশি কিছু নয়। উল্কা বিস্মিত হয়ে লক্ষ্য করে মহারাজের আচরণে নারী জাতির সম্বন্ধে একটা ঔদাসীন্য রয়েছে, যা রাজাদের মধ্যে সচরাচর দেখা যায় না। এ যেমন অসাধারণ, তেমনি বিস্ময়কর। তার মানে মহারাজকে নিজের রূপের মোহে বশ করা খুব একটা সহজ হবে না। মহারাজের ব্যবহারে আচরণে ঔদাসীন্য দেখে উল্কার মনে বিশ্বাস জন্মেছিল যে রাজা দুর্বল প্রকৃতির, চিত্তের দৃঢ়তা বা পুরুষোচিত সাহস তার নেই। কিন্তু একদিন মহারাজ যথারীতি সিংহাসনে বসেছিলেন। সভার মধ্যে চণ্ডের রহস্য মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছিল। উল্কা মাথা নিচু করে সব শুনছিল। এমন সময় একজন এসে খবর দিল, মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে। পুষ্কর খেপে গেছে, শেকল ছিঁড়ে এদিকেই ছুটে আসছে মহারাজ। পুষ্কর রাজার পোষা হাতির নাম। এই কথা শুনে সভার মধ্যে সাংঘাতিক চাঞ্চল্য শুরু হলো। কিন্তু মহারাজ সেনজিৎ বিন্দু মাত্র বিচলিত না হয়ে বললেন, আমি দেখছি। বলেই তিনি বাইরের দিকে চললেন। মহারাজ, মহারাজ, পুষ্কর তার রক্ষককে সুরের আঘাতে বধ করেছে। আমিও তাকে শাসন করতে পারিনি। এই অবস্থায় আপনি তার মুখোমুখি হলে। মহারাজ তার কথায় কান দিলেন না। এসে দাঁড়ালেন সভা মণ্ডপের খোলা প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে উন্মত্ত হাতি গর্জন করতে করতে তার সামনে এসে উপস্থিত হল। হাতির পায়ে ছেঁড়া শেকল, দু চোখে উন্মাদ দৃষ্টি। তার গর্জনে সভা মণ্ডপ কেঁপে উঠছে। এই দৃশ্য দেখে সভাসদেরা ভয়ে কাঠ হয়ে গেল। উল্কাও নিজের আসন থেকে উঠে বাইরে এসেছে। সেও তাকিয়ে আছে বিস্ময়ে। সেনজিৎ মত্ত হাতির দিকে আরো খানিক এগিয়ে গেলেন। উন্মত্ত হাতি সুর তুলে গর্জন করে উঠল। আশেপাশে কেউ কোনো কথা বলছে না। সেই রুদ্ধশ্বাস নীরবতা ভেঙে সেনজিৎ মৃদু ভর্ৎসনার সুরে বললেন, পুষ্কর, পুষ্কর,
পুষ্করের সুর শূন্যে ঘুরতে ঘুরতে থেমে গেল। মত্ত হাতি মহারাজের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর সুর নামিয়ে নম্রভাবে দাঁড়াল। কয়েক মুহূর্তের মধ্যে ধ্বংসের বিগ্রহ একেবারে শান্ত হয়ে গেল। সেনজিৎ সস্নেহে তার সুরে হাত বুলিয়ে তার কানে কি যেন বললেন, আর পুষ্করের প্রকাণ্ড দেহ লজ্জায় সংকুচিত হয়ে গেল। মাথা নিচু করে সে ফিরে চলল পশুশালার দিকে। এই ঘটনা উল্কার মনে গভীর দাগ কাটল। সেনজিৎ তাহলে ভীরু নন। উল্কা সচেতন হল, শত্রুর শক্তি সম্বন্ধে অন্ধ থাকতে নেই। একদিন সকালে স্নান সেরে মহারাজ পাখির ভবনে গেলেন। পাখি মহারাজের অত্যন্ত প্রিয়। তার পাখির ভবনে নানা ধরনের পাখি রয়েছে। তিনি প্রতিদিন সকালে তাদের খাওয়াতে যান। একটা টিয়া পাখি বসেছিল সোনার দাঁড়ে। সেনজিৎ তার কাছে যেতেই সে ডানা ছটপট করে উড়ে গেল অন্তঃপুরের দিকে। তার পায়ের সোনার শেকল হয়তো কোনো কারণে কেটে গিয়েছিল। সে অন্তঃপুরের কাছে একটা আমলকি গাছের শাখায় গিয়ে বসল। এই টিয়া মহারাজের বড়ই প্রিয়। কিভাবে তিনি টিয়াকে ফিরিয়ে আনবেন সেটাই ভাবছেন, এমন সময় বটুক ভট্ট উপস্থিত। তাকে দেখে সেনজিৎ বললেন, বটুক, ভালোই হলো তুমি এলে। আমার টিয়া পাখি উড়ে ওই অন্তপুরের আমলকি গাছে গিয়ে বসেছে। যাও তো ওকে ধরে নিয়ে এসো। রাজার আদেশ লঙ্ঘন করা অনুচিত, কিন্তু অন্তঃপুরে এভাবে প্রবেশ করা কি উচিত হবে? ভয় হচ্ছে লোকে যদি নিন্দা করে। নিন্দে করবে না, তুমি যাও তো। এত ভয় কিসের তোমার? এই মানে নিন্দা হয়তো করবে না, আবার যদি তীর ছোঁড়ে মহারাজ। ভয় নেই, তুমি কোনো রসিকতা করো না, তাহলেই হবে। ভয় নেই বলছেন? ঠিক আছে, যাই তাহলে। কয়েক পা এগোনোর পর আবার পিছিয়ে আসে বটুক ভট্ট। মহারাজকে বলে, মহারাজ, আমি বলি কি, আপনিও আমার সঙ্গে চলুন না। দুজনে থাকলে বিপদে আপদে পরস্পরকে সাহায্য করা যেতে পারে। হ্যাঁ, মূর্খ, আমি যদি যাব তাহলে আর তোমাকে পাঠাচ্ছি কেন? মহারাজ, হাত জোর করে বলছি মহারাজ, আমাকে রক্ষা করুন। ওই বিদেশিনী যুবতীকে আমি বড়ই ভয় করি। আবার যদি তীর মারে, উঠে বাবা। মহারাজের স্মিত মুখে যেন একটা পরিবর্তন হল। তিনি যেন অন্যমনস্ক হয়ে কি ভাবলেন, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলেন না। বললেন, না বটুক, তুমি একাই যাও, আমি যাব না। কেন? মানে আপনার এত ভয় কিসের মহারাজ? ভয়? আমার ভয়? ঠিক আছে, চলো চলো, আমি যাচ্ছি তোমার রক্ষক হয়ে। উফ। দুজনে অন্তঃপুরের দিকে চললেন। মহারাজ আগে, তার পেছনে বটুক। যে বাগানের আমলকি গাছে টিয়া পাখিরা বসে আছে সেদিকে কয়েক পা যেতেই মহারাজ দাঁড়িয়ে পড়লেন। যে আমলকি গাছটা তার লক্ষ্য ছিল, তার কাছেই দাঁড়িয়ে আছে সদ্য স্নাতা উল্কা। পরনে সূক্ষ্ম বস্ত্র, কপালে সিঁদুরের টিপ, পায়ে আলতা, ভেজা চুলের বেনি বিছিয়ে আছে পিঠে, যেন এক সম্মোহনী দেবী প্রতিমা। বটুক ভট্ট মহারাজের কানে কানে বলল, দেখুন মহারাজ, দেখুন, যেন সাক্ষাৎ দেবী মূর্তি, অপূর্ব অপূর্ব। মহারাজ উল্কাকে পরিপূর্ণ নারী বেশে কখনো দেখেননি, আজ প্রথম দেখলেন। লোহার বর্ম, কোমরে তরোয়াল পেরিয়ে আজ সে সুকোমল নারীর বেশে দাঁড়িয়ে আছে। উল্কাও দূর থেকে মহারাজকে দেখতে পেয়েছিল। সে নূপুরের রিমঝিম শব্দ বাজিয়ে লাবণ্যের তরঙ্গ তুলে মহারাজের সামনে এসে দাঁড়াল। তার রূপ, তার স্নিগ্ধ মাধুরী যেন চুইয়ে চুইয়ে পড়ছে। সে মহারাজকে প্রণাম জানিয়ে বলল, সকালে উঠে রাজদর্শন করলাম,
আজ আমি ধন্য। সেনজিৎ কোনো কথা বললেন না। উল্কা আবার বলল, মহারাজ, এতদিনে বিদেশিনীকে মনে পড়ল? রাজকাজ কি এতই গুরু? উল্কাকে এত রহস্যময়ী হতে মহারাজ আগে কখনো দেখেননি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আসলে আমার টিয়া পাখিটা উড়ে এসে ওই আমলকি গাছে বসেছে, তাকেই ধরতে এসেছি। তাই নাকি? জানেন, এখানে অন্তঃপুরে আমারও একটা টিয়া পাখি আছে। চলুন দেখি কোথায় রয়েছে আপনার টিয়া। উল্কা আগে আগে চলতে লাগলো, যেন সে খেলায় মত্ত চঞ্চল একটি মেয়ে। মহারাজ চলেছেন তার পেছন পেছন। একবার পেছন ফিরে মহারাজ দেখলেন বটুক পালিয়েছে। আমলকি গাছটার নিচে এসে দাঁড়ালেন ওরা দুজন, খুঁজতে লাগলেন। হঠাৎ উল্কা উত্তেজিত হয়ে মহারাজের হাত ধরে টেনে বলে উঠল, ওই দেখুন মহারাজ, ওই দেখুন, আপনার ধূর্ত পাখি ওই পাতার আড়ালে বসে ফল খাচ্ছে। মহারাজ ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে রুক্ষ স্বরে বললেন, এই নেমে আয়, নেমে আয় বলছি। মহারাজের কণ্ঠস্বর শুনে পাখি মুখের ফলটা ফেলে দিয়ে নিচের দিকে তাকালো, কিন্তু নেমে আসার কোনো চেষ্টাই করল না। সেনজিৎ আবার ডাকলেন, নেমে আয় বলছি, নেমে আয়। এবারেও কোনো লাভ হল না। একটা শাখা থেকে সরে গিয়ে পাখি আরেকটা শাখায় গিয়ে বসল। উল্কা এতক্ষণ দেখছিল সবটা। এবার সে মিথ্যে রাগ দেখিয়ে বলল, ওরে দুষ্টু পাখি, মহারাজের আদেশ অমান্য করতে তোর সাহস হয়? এখনো সময় আছে, নেমে আয়। তাতেও কোনো লাভ হল না। এবার উপায়? উল্কা খানিক ভেবে বলল, উপায় আছে মহারাজ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। উল্কা ভেতরে চলে গেল। মহারাজ তাকিয়ে রইলেন সেই দিকে কিছুক্ষণ, তারপর চোখ ফিরিয়ে নিলেন। কিছুক্ষণ পরে উল্কা ফিরে এলো। মহারাজ দেখলেন তার হাতে রয়েছে আরেকটি টিয়া পাখি। সেনজিৎ বললেন, পাখি দিয়ে পাখি ধরবে? হ্যাঁ, কেন? তা কি অসম্ভব? তা বলতে পারি না, চেষ্টা করে দেখতে পারো। আয় আয়, এই দেখ তোর সাথী অপেক্ষা করছে তোর জন্য, নেমে আয়, আয় না। গাছের টিয়া পাখিটি কৌতূহলে তাকালো নিচের দিকে, তারপর উড়ে এসে উল্কার কাঁধে বসল। হঠাৎ উল্কার কাঁধে বসা টিয়া পাখিটি তার কানের সোনার ফুলে ঠোঁট বসিয়ে টানতে লাগল। উল্কা বলে উঠল, মহারাজ রক্ষা করুন, আপনার দস্যু পাখি আমার কানের দুল নিয়ে নিতে চাইছে। সেনজিৎ পাখিটির পা চেপে ধরলেন। এই তো ধরেছি। পাখি পালাতে পারল না, কিন্তু ভয় পেয়ে মহারাজের বুকের উপর বসল। তার তীক্ষ্ণ নখে সেনজিতের বুকে আঁচড় লাগল। দেখতে দেখতে নখের চিহ্ন লাল হয়ে উঠল, বিন্দু বিন্দু রক্তও পড়তে লাগল। উল্কা ভয় পেয়ে বলে উঠল, সর্বনাশ মহারাজ, এ কি হলো? ওরে কে আছে? শিগগিরই আয়, মহারাজ আহত হয়েছেন। সেনজিতের মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তিনি রূঢ় স্বরে বললেন, আরে কিছু নয়, সামান্য নখের ক্ষত মাত্র। সামান্য নখের ক্ষত? মহারাজ কি জানেন না পশু পাখির নখে বিষ থাকে? কই কেউ আসছে না কেন? দেরি করলে বিষ যে দেহে প্রবেশ করবে। কি রে, কে আছিস? মহারাজ আবার আপত্তি জানালেন। তখন উল্কা যেন পথ খুঁজে পেয়ে বলল, মহারাজ আপনি স্থির হয়ে দাঁড়ান, আমি বিষ বের করছি। উল্কার উদ্দেশ্য কি সেটা বোঝার আগেই সে সেনজিতের একেবারে কাছে এসে দাঁড়ালো। তারপর দুহাত সেনজিতের কাঁধের উপর রেখে ক্ষতস্থানে তার কোমল ঠোঁট দুটো রাখল। সেনজিৎ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন, তারপর সবলে নিজেকে সরিয়ে নিলেন। উল্কার ঠোঁটে তখনও লেগে রয়েছে সেনজিতের রক্ত। সে অবাক হয়ে বলল,
কি হলো? তিক্ত ঘৃণার স্বরে সেনজিৎ বলল, নারীর পুরুষ ভাব আমি ক্ষমা করতে পারি, কিন্তু নির্লজ্জতা অসহ্য, অসহ্য। কথা শেষ করে উল্কার দিকে না তাকিয়ে মহারাজ চলে গেলেন। উল্কা তাকিয়ে রইল। তার চোখে ধিকি ধিকি আগুন জ্বলছে। সে সজোরে দাঁত দিয়ে কামড়ে ধরল নিজের ঠোঁট। মহারাজ সেনজিতের রক্ত মিশে গেল উল্কার রক্তে। প্রত্যাখ্যাত নারীর মনের ভেতর কে প্রবেশ করবে? কে পরিমাপ করবে সেই ক্ষুধা? উল্কার চোখে তখন যে আগুন জ্বলছে তার রহস্য নির্ণয় করা মানুষের সাধ্য নয়, এমনকি দেবতারও অসাধ্য। সেদিন সন্ধ্যের সময় সেনজিৎ বাগানে পায়চারি করছিলেন একা। তার দু চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, যেন তার অশান্ত মনের প্রতিচ্ছবি। মাঝে মাঝে তাকাচ্ছেন আকাশের দিকে শূন্য দৃষ্টিতে। এই সময় রাজমন্ত্রী এলেন। কোনো কথা বললেন না, শুধু একখানা চিঠি মহারাজকে দিলেন। তাতে লেখা আছে, বৈশালীর নারী সম্বন্ধে সাবধান। কোনো কুটিল উদ্দেশ্যে সে মগধে এসেছে। সম্ভবত মহারাজকে রূপের মোহে বশ করে কার্যসিদ্ধি করাই তার উদ্দেশ্য। চিঠি পড়া শেষ হলে মন্ত্রী বললেন, মহারাজ, বৈশালী থেকে আমাদের গুপ্তচর আজ এই চিঠিটা পাঠিয়েছে। মহারাজ কোনো কথা বললেন না, শুধু চিঠিটা ছিঁড়ে ফেললেন। ধীরে ধীরে রাত নেমে এলো। মহারাজের মুখে তীব্র বিরক্তি আর নিষ্পৃহ ভাব। বটুক ভট্ট এসে মহারাজের চিত্ত বিনোদনের চেষ্টা করল খানিক, কিন্তু সেনজিৎ বিরক্ত হয়ে বললেন, বটুক, তোমাকে শুলে চড়াবো এবার। বটুক ভয় পেয়ে চলে গেল। রাত আরো গভীর হয়ে এলো। সেই রাতের অন্ধকার ছায়া যেন মহারাজের মুখে এসে পড়েছে। পারিষদ রক্ষী সকলেই রাজার আশেপাশে ঘুরতে লাগলো, কিন্তু কাছে যেতে সাহস করল না কেউই। রাজপুরীতে রটে গেল মহারাজের মন বড়ই ব্যাকুল। সেনজিৎকে আপামর প্রজারা বড়ই ভালোবাসত। তার অশান্ত মনের ব্যথা যেন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। রাত যখন প্রায় দুপ্রহর, মহারাজ পায়চারি করতে করতে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। নিস্তব্ধ বাতাস ভেদ করে কি যেন ভেসে আসছে, যেন কেউ বীণা বাজাচ্ছে। মহারাজ সেই শব্দ অনুসরণ করে এসে দাঁড়ালেন পরিখার পাশে। সেনজিৎ কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শয়ন কক্ষের দিকে চললেন। অল্প আঁচে আগুন বেশিক্ষণ ধরে চলে। সেই রাতে সেনজিতের চোখে ঘুম এলো না। একে একে ফাল্গুনের একটা একটা দিন কাটতে লাগল। মহারাজ সেনজিতের মনে সুখ নেই, মুখে হাসি নেই। তিনি দিনে দিনে শীর্ণ হচ্ছেন। তার স্বভাবও যেন বদলে যাচ্ছে। অকারণ ক্রোধ, যা আগে কেউ কখনো দেখেনি, তার সমস্ত কাজে ফুটে উঠছে। প্রতি রাতে উদ্যানে উদ্ভ্রান্তের মতো পায়চারি করা তার প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। একমাত্র বটুক ভট্টই যথার্থ অনুমান করেছিল নারী বিদ্বেষী মহারাজের মনে যে এতদিনে পরিবর্তন হয়েছে। উল্কার প্রতি মহারাজ মনে মনে অনুরক্ত, কিন্তু সে কথা তিনি সকলের প্রকাশ্যে আনতে চান না। তাই বটুকও কোনো কথা কাউকে বলল না। সে মনে মনে ভাবল, মগধের পট্ট মহোদেবীর আসনে উল্কার সমকক্ষ আর কে আছে? সে নানা ছলা কলায় কৌশলে সে চেষ্টাই করছিল, কিন্তু হায়, মহারাজের হৃদয় মন্থন করে যে একই সঙ্গে অমৃত আর বিষ উঠে এসেছে
তা বটুক বুঝতেও পারল না। এরপর এলো বসন্ত উৎসব। দেশ শুদ্ধ নরনারী সকলে সেই উৎসবে মেতে উঠল। সকলের মুখে আনন্দ, মনে প্রেমের সুবাস। শুধু সেনজিৎ নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাতে লাগলেন। সেদিন সন্ধ্যের কিছু আগে মহারাজ ক্লান্ত দেহে বাগানে একটা পাথরের বেদির ওপর বসলেন। শূন্য দৃষ্টিতে তাকালেন আকাশের দিকে। ক্রমে সন্ধ্যা নেমে এলো। পূর্ব দিকে পূর্ণিমার চাঁদ উঁকি মারছে। দিনের আলো সম্পূর্ণ নিভে যায়নি, অথচ চাঁদের আলো একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। দিন রাতের এই সন্ধিক্ষণে মহারাজের মন যেন আরো ধূসর অবসন্নতায় ভরে উঠছে। হঠাৎ একটা তীর এসে তার পাশে পড়ল। মহারাজ তীরটা তুলে নিলেন। তীরের মাথায় একটা চিঠি জড়ানো রয়েছে। কাঁপা কাঁপা হাতে মহারাজ চিঠি খুলে পড়লেন। লেখা আছে, আজ বসন্ত পূর্ণিমার রাতে নির্লজ্জা উল্কা প্রার্থনা জানাচ্ছে, মহারাজ একবার দেখা দেবেন কি? মহারাজ চিঠিটা দু হাতে ধরে দুরন্ত আবেগে মুখের উপর চেপে ধরলেন। তারপর রুদ্ধ অস্ফুট স্বরে বললেন, উল্কা মায়াবিনী। মনের বাসনা প্রতিরোধেরও একটা সীমা আছে। মহারাজ সেনজিতের অন্তর্দ্বন্দ্ব শেষ হল অবশেষে। পরদিন সকালে শয্যা ত্যাগ করার পর থেকেই উল্কা মনে মনে মহারাজের আসার প্রতীক্ষা করতে শুরু করল। এতদিন মহারাজ তাকে দেখেনি। সে কিন্তু অন্তঃপুরের আড়াল থেকে মহারাজকে দেখেছে লুকিয়ে। উল্কা জানে মহারাজ আজ আসবেনি। পুরুষের মন এত কঠিন হতে পারে না। আজ তিনি ধরা দেবেনি। কর্পূরের সুগন্ধি জলে সে স্নান করল। সখীরা তাকে সাজাতে লাগলো ফুলের সাজে, কিন্তু কিছুতেই সাজ যেন তার পছন্দ হচ্ছে না। শেষে রেগে গিয়ে সখীদের বলল, তোরা কিচ্ছু পারিস না। আজ আমার জীবনের মহাসন্ধিক্ষণ। এমন করে আমাকে সাজিয়ে দে যেন স্বয়ং মহেশ্বরেরও মন জয় করতে পারি। তারপর সকাল পেরিয়ে দুপুর এলো। উল্কার ফুলের পোশাক শুকিয়ে গেল। মহারাজ তবু এলেন না। দুপুর গড়িয়ে গেল সন্ধে। সন্ধ্যের সময় উল্কা রাজপ্রাসাদের চূড়ায় উঠে দেখলেন মহারাজ বসে আছেন বাগানে। তিক্ত মুখে উল্কা বলল, ধিক আমাকে, ধিক্কার। তারপর ফুলের সাজ ছিঁড়ে দূরে ফেলে দিয়ে উল্কা কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল। আর বোধহয় জীবনে এই প্রথমবার তার চোখে জল এলো। রাত নেমে এলো, চাঁদ নেমে এলো মাঝ আকাশে। উল্কা দেখল মহারাজ সত্যি এলেন না। সে গলার মালা ফেলে দিয়ে এলো চুলে নিচে নেমে এলো। দোলনায় বসল। শুকনো চোখে চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ব্যর্থ, ব্যর্থ, সব ব্যর্থ। পারলাম না। এত ছলনা, এত চাতুরি, সব মিথ্যে হলো। কোন অহংকারে তাহলে মগধে এসেছিলাম? এখন এই লজ্জা কোথায় রাখবো? পুরুষের মন এত নিরস! ছি ছি ছি, এর চেয়ে আমার মৃত্যুই ভালো, মৃত্যুই ভালো। উল্কা? কে ডাকলো? উল্কা পেছন ফিরে দেখল
গাছের ছায়ার আড়ালে এসে দাঁড়িয়েছে একজন। উল্কা রাক্ষসী, আমি এসেছি। উল্কা চমকে উঠল, তার সমস্ত শরীর কাঁপছে থরথর করে। গাছের ছায়ার অন্ধকারে সেই পুরুষটিকে দেখে সে প্রতিহিংসা ভুলে গেল, মগধ ভুলে গেল, বৈশালী ভুলে গেল। এক দুর্দমনীয় অভিমানের বন্যা যেন তার বুকের মধ্যে উথাল পাথাল করছে। এমন করে আসতে হয়? সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল করে, সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে এভাবে আসতে হয়? মহারাজ উল্কার খুব কাছে এসে তার চোখে চোখ রেখে বললেন, উল্কা, আমি আর পারলাম না। আমি তোমায় চাই। আমার রক্তের সঙ্গে তুমি মিশে গেছো। আমার বুকের ভেতরে তোমার নাম ধ্বনিত হচ্ছে, শুনতে পাচ্ছ না? এই যে শোনো, শোনো। বলে তিনি উল্কার মুখ চেপে ধরলেন নিজের বুকের কাছে। অভিমান ভেসে গেল। এই থরথর ব্যাকুলতার সামনে মান, অভিমান, বিভ্রম কিছুই রইল না, শুধু রইল চিরন্তন প্রেম। উল্কা অস্ফুটে বলল, প্রিয়, প্রিয়তম। মহারাজ উল্কার ঠোঁট দুটো মিলিয়ে দিলেন নিজের ঠোঁটে। তারপর উল্কার কানে কানে বললেন, উল্কা, সত্যি বলো, আমাকে ভালোবাসো? তোমার ছলনা নয় তো? উল্কার শিথিল দেহ সুখের তন্দ্রায় ডুবে গেছিল, কিন্তু মহারাজের এই কথায় সে যেন ধীরে ধীরে সেই তন্দ্রা থেকে জেগে উঠল। অভিনয় করতে করতে তার আত্মবিস্মৃতি হয়েছে। ছলনা যে কখন সত্যি হয়েছে উল্কা বুঝতেও পারেনি। কিন্তু এখন সে শুনতে পেল তার কানের ভেতর কে যেন বলছে, তুমি বিষ কন্যা। হঠাৎ সে মহারাজের কাছ থেকে সরে দাঁড়ালো, কিছু বলতে পারল না। চাপা কান্না যেন তার কণ্ঠ রোধ করে রেখেছে। মহারাজ তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে এলেন। প্রিয়, না 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 মহারাজ, আমার কাছে এসো না। ছি উল্কা, এখন কি ছলনার সময়? মহারাজ ভুল বুঝেছেন। মহারাজ, আমি মহারাজকে ভালোবাসি না, আমি ভালোবাসি না। আর মিথ্যে কথায় ভোলাতে পারবে না। এসো, কাছে এসো। না না প্রিয়তম, তুমি জানো না, তুমি জানো না প্রিয়তম। মহারাজ সেনজিতের মুখ ম্লান হল। খানিক চুপ করে থেকে তিনি বললেন, বোধহয় জানি তুমি বৈশালী থেকে আমাকে ছলনায় ভুলিয়ে আমার ক্ষতি করতে এসেছ, কিন্তু এখন আর তাতে কি এসে যায় উল্কা? কিচ্ছু জানো না মহারাজ, আমাদের মধ্যে দুস্তর ব্যবধান। তুমি ফিরে যাও, আর আমার মুখ দেখো না মহারাজ, আর আমার মুখ দেখো না। তার ব্যাকুলতা দেখে মহারাজ অবাক হয়ে এগিয়ে যেতে লাগলেন উল্কার দিকে, কিন্তু উল্কা ছুটে পালাতে লাগলো। তার মুখে শুধু একটাই কথা, না 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 মহারাজ, না। শেষে উল্কা অন্তঃপুরের দরজা বন্ধ করে দিল। রাগে মহারাজ বারবার দরজায় আঘাত করতে লাগলেন, কিন্তু দরজা খুলল না। দরজার উল্টো দিক থেকে উল্কা বলে উঠল, রাজাধিরাজ, এই বিপুল পৃথিবীতে আপনার যোগ্য নারীর অভাব হবে না। আপনি উল্কাকে ভুলে যান মহারাজ, আপনি উল্কাকে ভুলে যান, আপনি ভুলে যান আমাকে। হৃদয়হীনা, তাহলে আমাকে প্রলুব্ধ করেছিলে কেন? আর্য, বুদ্ধিহীনা নারীর চপলতা ক্ষমা করুন আর্য। আপনি ফিরে যান, দয়া করুন। আমাদের মিলন অসম্ভব। কিন্তু কেন? কিসের বাধা? দরজার ওপাশ দিয়ে উল্কার কোমল গাল বেয়ে জলের ধারা নেমেছে বন্যা হয়ে। মহারাজ তা দেখতে পেলেন না।
শুধু শুনতে পেলেন, সে কথা বলবার নয়। কেন বলবার নয়? আমাকে বলতেই হবে, আমি শুনতে চাই। মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। না 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 না, আমি শুনবো। বেশ কিছুক্ষণ নীরবতার পর উল্কা বলল, বেশ, কাল সকালে বলবো। কাল? আজ নয়? না মহারাজ, কাল সকালে বলবো। তারপর? তারপর তুমি আমার হবে তো? উল্কা নীরব। উল্কা, তুমি কি? তুমি কি নারী নও? আমাকে এভাবে কষ্ট দিতে তোমার দয়া হয় না? উল্কা এখনো নীরব। অশান্ত হৃদয় নিয়ে মহারাজ চলে গেলেন। উল্কা তখন দরজার সামনে লুটিয়ে পড়েছে মাটিতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে আর মনে মনে বলছে, ফিরে গেলেন মহারাজ, ফিরে গেলেন। প্রিয়তম, কেন তোমাকে ভালোবাসলাম আমি? কখন আমি ভালোবেসে ফেললাম? কিভাবে? কেন আগে থেকে তা বুঝতে পারলাম না? শ্মশানের অগ্নিশিখা আমি, কি করে অভিশপ্ত দেহ আমি তোমাকে দেব প্রিয়তম? হায় উল্কা, হায়! আমার পাষাণ হৃদয় পাষাণ হয়ে থাকলো না কেন? কেন তুমি ভালোবাসলে? বিনিদ্র রাত কাটিয়ে উল্কা উঠে বসতেই একজন সখী জানালো যে বৈশালী থেকে একটা চিঠি এসেছে। উল্কা দেখল শিব মিশ্র লিখেছেন, কন্যা, চণ্ডের মৃত্যু সংবাদ আমি পেয়েছি। তোমার মাতৃ ঋণ শোধ হলো, কিন্তু মনে রেখো, শিশু নাগ বংশ এখনো নিঃশেষ হয়নি। মনে রেখো এ কথা। অন্য মনা হয়ে চিঠিটা ছিঁড়ে ফেলতে ফেলতে উল্কা করুণ হেসে মনে মনে বলল, পিতা, একটা কথা আপনি ভুলে গেছেন। আমার দেহেও যে শিশু নাগ বংশের রক্ত বইছে, এই কথা হয়তো আপনার মনে নেই। তারপর শয্যা ত্যাগ করে বলল, ভালো, তাই হবে। শেষ করতে না পারি এই শিশু নাগ বংশকে ক্ষীণ করে যাব। কাল রাতে সে মনে মনে যা ঠিক করেছিল, এই চিঠি পেয়ে তার সেই ভাবনা যেন আরো খানিকটা দৃঢ় হল। স্নান শেষ করে উল্কা যথারীতি বেশভূষা পরিধান করল, কিন্তু আজ তার প্রসাধনে কোনো উৎকণ্ঠা নেই। সখীরা যেমন সাজিয়ে দিল তেমনি সাজল। একবার আয়নায় দেখল নিজেকে, দেখেই চমকে উঠল। ভেবেছিল সারা রাতের জেগে থাকা ক্লান্তির ছাপ পড়বে তার চেহারায়, কিন্তু কই, দেহে তো তার এক বিন্দু আঁচ পড়েনি। বরং চোখের অলস চাউনি, শরীরের ক্লান্তি সব মিলে তার রূপ যেন আরো অলৌকিক হয়ে উঠেছে। বিষকন্যাদের বুঝি এরকমই হয়। প্রসাধন শেষ হলে উল্কা এক সখীকে বলল, যা, দুটো তরোয়াল নিয়ে আয়। সখী তরোয়াল নিয়ে এসে তুলে দিল তার হাতে। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমাদের বড় ভয় করছে, এই তরোয়াল নিয়ে তুমি কি করবে? মহারাজের অস্ত্র কৌশল পরীক্ষা করব। শোন, আমি বাগানে যাচ্ছি, এখন কেউ সেখানে যাবি না। যদি মহারাজ আসেন, ওনাকে বলবি আমি ওই মাধবী কুঞ্জে ওনার জন্য অপেক্ষা করছি। উল্কা তরোয়াল দুটো হাতে নিয়ে বেরিয়ে গেল। মহারাজ সেনজিৎ মাধবী কুঞ্জে প্রবেশ করে দেখলেন দুহাতে দুটো তরোয়াল নিয়ে উল্কা দাঁড়িয়ে আছে, স্থির। তার দু চোখে নতুন আষাঢ়ের মেঘ জমেছে, যেন আসন্ন মহা দুর্যোগের অপেক্ষা করছে। তিনি থমকে গেলেন, তরোয়াল দুটোর দিকে তাকিয়ে বললেন, উল্কা, এ কি? এই আমার উত্তর। কিসের উত্তর? কাল যে কথা জানতে চেয়েছিলেন তার উত্তর। সেনজিৎ অস্থির পায়ে উল্কার দিকে এগিয়ে গেলেন, তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন,
উল্কা, আজ আবার একই নতুন ছলনা। হৃদয় নিয়ে বারবার এই পরিহাস, এই খেলা আমার ভালো লাগে না। বলো, কাল কেন আমায় বঞ্চনা করলে? বলো, আমাদের মিলনে কিসের বাধা? সেটাই তো বলছি মহারাজ, আমাদের দুজনের মধ্যে ব্যবধান হচ্ছে এই তরোয়াল। অর্থাৎ আমাকেই তরোয়ালের যুদ্ধে পরাজিত না করলে লাভ করতে পারবেন না। মহারাজ সেনজিৎ যেন হতবাক হয়ে গেলেন। সে কি? উল্কা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, এটাই আমাদের বংশের চিরাচরিত প্রথা। এবার মহারাজের মুখে এক অপূর্ব পরিবর্তন ঘটল। তার মুখ ভরে উঠল আনন্দের আলোয়। তিনি বললেন, ও, এই বাধা? কিন্তু তুমি নারী, তোমার সঙ্গে অস্ত্রযুদ্ধ করব কি করে? ও, মহারাজ কি আমায় অস্ত্রবিদ্যার সমকক্ষ মনে করেন না? না না, তা নয়। তোমার অস্ত্রবিদ্যার পরিচয় আগেই পেয়েছি, কিন্তু আমি যদি যুদ্ধ না করি তাহলে আমাকে পাবেন না। আর যদি জোর করে গ্রহণ করি? তাও পারবেন না। এই তরোয়াল বাধা দেবে। ভালো, বাধা দিক। বলে মহারাজ হাসি মুখে দুহাত বাড়িয়ে এগিয়ে এলেন। কাঁপা কাঁপা স্বরে উল্কা বলল, মহারাজ, কাছে আসবেন না, নইলে। বলে সে তরোয়াল তুলল। নইলে? মহারাজ এগিয়েই চললেন। তরোয়ালের সামনের অংশ তার বুক স্পর্শ করল, কিন্তু তার গতি কমল না। তখন উল্কা সরে গিয়ে তরোয়াল নিজের বুকের কাছে চেপে ধরে বলল, আরো কাছে এলেই তরোয়াল আমি নিজের বুকে বিধিয়ে দেব। আমি জানতাম তুমি কিছুতেই আমাকে মারতে পারবে না, তার জন্য অন্য অস্ত্র আছে। কথা বলতে বলতে তিনি বিদ্যুৎ বেগে উল্কার হাত থেকে তরোয়ালটা কেড়ে নিলেন। তার হাত দুটো চেপে ধরে বললেন, আজ তোমাকে কঠিন শাস্তি দেব। নিষ্ঠুর, অত্যাচারী, তোমার কি কলঙ্কের ভয় নেই? অসহায় নারীর ওপর পীড়ন করতে তোমার লজ্জা হয় না? মহারাজ হাসতে হাসতে তাকে ছেড়ে দিয়ে বললেন, না, হয় না। এবার এসো, যুদ্ধ করি। বলে একখানা তরোয়াল তুলে উল্কার হাতে দিলেন। তারপর বললেন, পাছে তুমি মনে করো যে নারীর সঙ্গে লড়তে আমি ভয় পাই, তাই অস্ত্র ধরলাম। কিন্তু উল্কা, আমি যদি সত্যি পরাজিত হই তাহলে তুমি আমার হবে না। উল্কার পাপড়ির মতো ঠোঁট দুটো কেঁপে উঠল। সে মনে মনে বলল, আর না, এত লোভ আমি সম্বরণ করতে পারবো না। আমি যদি জিতে যাই তাহলে। অসংযত কণ্ঠস্বর দৃঢ় করে সে বলল, মহারাজ, প্রতিজ্ঞা করুন, পরাজিত হলে আপনি আমাকে আর স্পর্শ করবেন না। প্রতিজ্ঞা করলাম, যদি পরাজিত হই আর কখনো কোনো নারীর মুখ দেখব না। এরপর সেই মাধবী কুঞ্জে প্রেমে উন্মাদ দুই নরনারীর যুদ্ধ শুরু হল। পুরুষটি চায় নারীকে লাভ করতে, আর নারীটি চায় পুরুষকে দূরে সরিয়ে রাখতে। দুজনের হৃদয়ে দুর্দম ভালোবাসা। দুজনেই জয়ী হতে চায়। যুদ্ধ চলতে চলতে মহারাজ বুঝলেন উল্কা অসম্ভব পারদর্শী, তাকে সহজে হারানো সম্ভব নয়। তাই তিনি একটা কৌশল করলেন। তার পা একটু নড়ে গেল। উল্কার তরোয়ালের মুখ সেনজিতের বুকের কাছে এসেছিল। তার পা নড়ে যাওয়ায় বুকের পাঁজরে উল্কার তরোয়ালের একটা আঁচড় লাগলো। ভয় পেয়ে উল্কার হাতের তরোয়াল শিথিল হলো, আর সেই মুহূর্তে মহারাজ সেনজিৎ অপূর্ব কৌশল দেখিয়ে উল্কার হাতের তরোয়াল ফেলে দিলেন মাটিতে। মহারাজ বললেন, কেমন হয়েছে এবার? বিস্মিত মুখে উল্কা তাকালো। তারপর থরথর দেহে মাটিতে বসে পড়ল। তার মনের ভেতর চলছে এক কঠিন দ্বন্দ্ব। কি করে সে এই মানুষটিকে, তার প্রিয়তমকে শেষ করবে? যে উদ্দেশ্য নিয়ে সে এখানে এসেছিল তা অসম্পূর্ণ রেখেই চলে যাবে? উল্কা মাথা নিচু করে বসেছিল। সেনজিৎ তরোয়াল ফেলে তার পাশে এসে বসলেন আর বললেন,
উল্কা, আর তো কোনো বাধা নেই? না, আর বাধা নেই। মহারাজ সেনজিৎ মুগ্ধ তন্ময় হয়ে উল্কাকে দেখতে লাগলেন। মনে মনে বললেন, প্রেম এত মধুর। এতদিন তিনি নিজেও বুঝতে পারেননি যে উল্কাকে তিনি কতটা ভালোবাসেন। দুজনে তাকিয়ে রইলেন দুজনের দিকে। মাধবী কুঞ্জের বাইরে সখীদের চুড়ির আওয়াজে তাঁদের চেতনা ফিরল। উল্কা বলল, আজ রাতে আমার ঘরের সামনে আমি মহারাজের প্রতীক্ষা করব। সেই রাতে মহারাজ এলেন। আকাশে চাঁদ তখন ক্ষয়িষ্ণু। উল্কাকে দেখতে পেলেন তিনি। বললেন, উল্কা প্রাণময়ী। দুহাতে আবেগে জড়িয়ে ধরলেন তাকে। সেনজিৎ একটা বেদনা অনুভব করলেন বুকে। ভাবলেন, আনন্দের বেদনা হবে। উল্কা এলিয়ে পড়ল মহারাজের বুকে। মধুর হেসে বলল, প্রিয়তম, তোমার দুহাতে আমাকে জড়িয়ে ধরো প্রিয়তম। এই বন্ধন শিথিল করো না। আমি এমন করেই মরতে চাই। আমি এমন করেই মরতে চাই। উল্কার শেষ কথাগুলো শুনে মহারাজ তাকে ছেড়ে দিলেন। দেখলেন এক তীক্ষ্ণ ছুরি গেঁথে রয়েছে উল্কার বুকে। তিনি উন্মাদের মতো চিৎকার করলেন, উল্কা, সর্বনাশী, এ কি করলি, এ কি করলি? উল্কা তার গলা জড়িয়ে ধরে অনির্বচনীয় হাসি হাসল। তারপর বলল, এখন আর অন্য কোনো কথা নয় মহারাজ, শুধু ভালোবাসা। প্রিয়তম, কাছে এসো, আরো কাছে এসো প্রিয়তম। তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না যে। সেনজিৎ তাকে বুকে তুলে নিয়ে বললেন, কিন্তু কেন উল্কা, কেন এমন করলে? উত্তর দাও, কেন কেন? উল্কার মুখের হাসি ক্রমশ নিস্তেজ হয়ে এলো। চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ল। সে ক্ষীণ স্বরে শুধু বলে উঠল, প্রিয়তম, প্রিয়তম, আমি যে বিষকন্যা। ইতিহাস সাক্ষী থাকে যুদ্ধের, রাজাদের উত্থান পতনের, কিন্তু বিষকন্যার কোনো সাক্ষী নেই। শুধু আছে একটা প্রশ্ন। বহু শতাব্দী প্রাচীন অতীত থেকে শুধু একটা প্রশ্ন চিহ্ন সে রেখে যায় বর্তমানের কাছে। বিষকন্যা, যার স্পর্শে মৃত্যু নিশ্চিত, যার দু চোখে প্রতিশোধের তীব্র আগুন। সেই বিষকন্যা যার ভাগ্য গণনা করে রাজপণ্ডিত বলেছিলেন, এই কন্যা যার কাছে যাবে মৃত্যু তাকে গ্রাস করবে। সেই কন্যা যদি সত্যি বিষকন্যা হবে, তাহলে সে সেনজিৎকে না মেরে নিজে মারা গেল কেন? শুনলেন মির্চির বিশেষ নিবেদন বিষকন্যা। মূল রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রেডিও রূপান্তর গোধূলি। গল্প পাঠে এবং মহারাজ চন্ডর ভূমিকায় মীর।
বিষকন্যা ওরফে উল্কার চরিত্রে অয়ন্তিকা, মহারাজ সেনজিৎ এবং গল্পের সূত্রধার আমি দীপ, মন্ত্রী শিবমিশ্র জগন্নাথ বসু, মরিকার চরিত্রে গোধূলি, বটুক ভট্ট সোমক, রাজপণ্ডিত শঙ্করী প্রসাদ মিত্র, জনৈক সভাসদ মন্ত্রী ও রাজ কর্মচারীর ভূমিকায় অগ্নি, সমবেত কণ্ঠে অমর্ত্য, অলঙ্কার, সম্রাট, সৈকত, বিকিরণ, ঈশানী, পৃথা ও প্রতীপ, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক, সমগ্র পরিচালনায় অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তী ও শ্রী শঙ্করী প্রসাদ মিত্রকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল মির্চির বিশেষ নিবেদন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিষকন্যা।